ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমার আর বুঝি চাকরি হবে না। মামা খালু চাচা কেউ না থাকলে এখন চাকরি পাওয়া বড়ই দুষ্কর। ভাবতেছি কালকে থেকে একটা রিক্সা নিয়ে বের হব। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে হাঁটছিলাম। কথাগুলো ভেবে সামনের দিকে তাকাতেই দেখি একটা মেয়ে ব্রিজের রিলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। বোধহয় মেয়েটি সুইসাইড করার চেষ্টা করছে। আমি সেইখান থেকে দৌড়ে মেয়েটির কাছে যেতে যেতে লাফ দিয়ে পানিতে পড়ল। কিছু বুঝে ওঠার আগে আমিও পানিতে ঝাঁপ দিই। নদী থেকে মেয়েটিকে তুলি। অনেক পানি খাওয়ার ফলে পেটটাও ফুলে আছে। পেটে চাপ দিলে মুখ দিয়ে পানি বের হচ্ছে। এইভাবে অনেকক্ষণ পেটে চাপ দিয়ে পেটের ভিতর থেকে সবগুলো পানি বের করি, তবুও মেয়েটির জ্ঞান ফিরে আসে না। হঠাৎ কাশতে কাশতে মেয়েটির জ্ঞান ফিরে আসে। চোখ টিপ টিপ করে সামনের দিকে তাকাই। আমাকে দেখতে পেয়ে মেয়েটি বলল, হচ্ছে কি ওঠ। আমাকে উদ্দেশ্য করে মেয়েটি বলতে লাগলো। কে আপনি আর আমাকে বাবা চালেন কেন? আর অমনি আমি মেয়েটির গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিই। মেয়েটি ঝলঝল চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন মেয়েটির শরীরের দিকে তাকিয়ে দেখি ওড়না নাই। নদীতে তাকিয়ে দেখি ওড়না পানিতে ভাসছে, তার সঙ্গে আমার 20 বছরের সাধনা সার্টিফিকেটগুলো। পুনরায় আমি আবার নদীতে ঝাঁপ দিয়ে মেয়েটির ওড়না আর আমার সার্টিফিকেটগুলো কুড়িয়ে নিয়ে আসি। তারপর মেয়েটির দিকে ওড়নাটি এগিয়ে দিতেই মেয়েটি তার শরীরের সাথে ওড়নাটি জড়িয়ে নেয়। তারপর আমি মেয়েটির দিকে রাগে রাগি চোখ নিক্ষেপ করি আর মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগি, কি হয়েছে আপনার? এমন কি দুঃখ যে সুইসাইড করতে যাচ্ছিলেন? আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি অনেক ধনী ঘরের মেয়ে। তাহলে এমন ভুল পদক্ষেপ কেন নিতে চেয়েছিলেন? এই আমার দিকে দেখুন, পড়াশোনা শেষ করেছি প্রায় 3 বছর হলো। চাকরি করছি কিন্তু একটাও চাকরি পাচ্ছি না। যেখানেই যাই চাকরি নিতে হলে তাদের ঘুষ দিতে হবে, না হয় মামা খালু থাকতে হবে। বাবা আর কতদিন সংসার দেখাশোনা করবে? তার মাথার উপরে এত বড় ছেলে হয়ে বসে থাকতে নিজেরও কেমন শরম লাগে। আমার থেকে কি বেশি দুঃখ আপনার? সেখান থেকে আমি তো একবারও সুইসাইড অ্যাটেন্ড করার চিন্তা করি না। আর আপনার মনে বা কিসের দুঃখ যে সুইসাইড অ্যাটেন্ড করতে চেয়েছিলেন? মেয়েটি আমার কথা শুনে নীরব দর্শকের মতো বসে আছে। মেয়েটির চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। মেয়েটির এমন কান্না করা দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। পুনরায় মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আচ্ছা, আই এম সরি আপনাকে এই সবগুলো কথা শুনিয়ে দেওয়ার জন্য। আপনার কি এমন সমস্যা যে সুইসাইড অ্যাটেন্ড করতে গিয়েছিলেন? মেয়েটি একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাটির দিক থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, জানেন, আমি না একটা ছেলেকে অনেক ভালোবাসতাম। জানতাম ভালোবাসার কেস। আজকালকার মেয়েরা কি যে মনে করে ভালোবাসার জন্য নিজের জীবন দিয়ে দিতে চাই। যেখানে তার বাবা মা ছোট থেকে বড় করলো, তাদের উপর কি একটু ভালোবাসা নেই? 2 দিন কারো সাথে প্রেম করে তার জন্য জীবন দিতে চাই। আমার এমন কথা শুনে মেয়েটি আমার দিকে তাকিয়ে নিশ্চুপভাবে কেঁদে চলছে। আমি পুনরায় মেয়েটিকে জিজ্ঞেস করি, আচ্ছা তারপর কি হয়? আর আপনিই বা কেন সুইসাইড করতে গিয়েছিলেন? মেয়েটি জোরে সুরে একটা নিঃশ্বাস নিয়ে আবার আমাকে বলতে লাগলো, ছেলেটি আমাকে কখনোই ভালোবাসেনি। আমার শুধু টাকা পয়সা আর সম্পত্তির উপরেই তার লোভ ছিল। আমাকে অনেকবার সে রুমের কথা বলেছে, কিন্তু আমি বারবার ওকে বলেছি বিয়ের পরে। হঠাৎ করে বাবা আমার বিয়ে ঠিক করে। বাবাকে আমি অনেকবার বলেছি ছেলেটির কথা, কিন্তু বাবা ছেলেটির বিষয়ে খোঁজ নিয়ে দেখে ছেলেটা অনেক খারাপ। এর আগে অনেক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এগুলো জানতে পেরে বাবা ওর সঙ্গে বিয়ে দিতে চায় না। আমি বাবার কথা বিশ্বাস করিনি, তাই বিয়ের আফসোস থেকে পালিয়ে এসেছি। ওকে বলি আমাকে নিয়ে পালাতে, আর উনিও রাজি হয়ে যায়। আমাকে বলেছিল বাস স্ট্যান্ডে ওয়েট করতে। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করি। হঠাৎ রাত্রে 12টার দিকে আসে, আমাকে 1 বোতল পানি দেয়। আমি পানি খাই, আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাগপত্র উধাও। সঙ্গে উঠি। আমার আর বোঝার বাকি রইল না যে বাবা যা বলেছিল সব সত্যি। ব্যাগগুলোতে আমি অনেক টাকা এনেছিলাম, আমার অনেক গয়না ছিল, সেগুলো নিয়ে গেছে। আমি আর এই মুখ বাবাকে কিভাবে দেখাবো, তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। কথাগুলো বলে মেয়েটি হাউমাউ করে কাঁদতে লাগে। আমিও মেয়েটির কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। পুনরায় মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগি, শুনেন, আপনার যে বাবা মা এত কষ্ট করে
লালন পালন করছে, আপনার কথার কোনো বেখেয়ালি করে নাই। আপনি কিভাবে ভাবলেন যে আপনার একটা ভুল তারা আপনার উপর রেগে যাবে? যান, আপনার বাবা মার কাছে যান, গিয়ে মাপ চান। দেখেন ওনারা আপনাকে মাফ করে দিবে। না না, আমি বাসায় যাব না। আপনি যে কাজে এসেছিলেন সেই কাজে চলে যান। হ্যাঁ, আপনাকে আমি এখানে রেখে যাই আর আপনি সুইসাইড করেন। না না, আমি এমন কাজ আর করবো না। আপনি যান, আমি আমার যে কোনো একটা না একটা ব্যবস্থা করে পারবো। এই জায়গাটা ভালো না, এইখানে অনেক খারাপ ছেলেরা এসে আড্ডা দেয়। আপনার এখানে একা থাকা উচিত হবে না। অতএব আপনি আপনার বাসায় চলে যান, এটাই আপনার জন্য বেটার হবে। আপনাকে যেতে বলেছি, চলে যান না। এত কথা বলছেন কেন? আর আমি আমার বাসায় কখনোই ফিরে যাব না। তাহলে থাকেন। আপনি যেহেতু আপনার নিজের ভালো বুঝলেন না, আমি আর কি বলবো। আমি গেলাম। কথাটি বলে সেখান থেকে উঠে চলে আসি। অনেকক্ষণ রোদে থাকার ফলে জামা কাপড় শুকিয়ে খাট হয়ে গেছে। সার্টিফিকেটগুলোর দিকে তাকিয়ে দেখি সেগুলোও শুকিয়ে গেছে। সেইখান থেকে উঠে বাসার উদ্দেশ্যে অগ্রসর হলাম। কিছু দূর যাবার পর আচমকা মনে হলো মেয়েটিকে ওখানে রেখে আসা ঠিক হয়নি। ওইখানে তো একটু পরে অনেক খারাপ ছেলেরা এসে আড্ডা দেবে। অতএব একটা কাজ করি, মেয়েটাকে আমার বাসায় নিয়ে যাই। যখন নিজের ভুল বুঝতে পারবে তখন না হয় ওনার বাসায় রেখে আসা যাবে। কথাটা ভেবে পুনরায় আমি মেয়েটার দিকে যেতে থাকি। মেয়েটা তার কাছে আমাকে আসতে দেখে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আবার কি মনে করে ফিরে আসলেন? আসলে আমি বলি কি, এইখানে একটু পর অনেক খারাপ ছেলেরা আসবে আড্ডা দিতে। তখন যদি আপনাকে দেখে। তো কি, খারাপ ছেলে পেলে আসলে কি করবে? রেপ করবে, এটুকুই তো। তারপর না হয় মেরে ফেলবে, না হয় জীবিত রেখে দেবে, এটুকুই তো। আমার আর এই জীবন রাখার বিন্দু মাত্র স্বপ্ন নেই। জীবন থেকে যাকে ভালোবাসলাম তাকে নিয়ে সেই তো ধোঁকাবাজ করলো। একটা ছেলের জন্য নিজের জীবন দিবেন, এমন বোকা আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি বোকা। বেশি কথা না বলে এখান থেকে চলে যান তো আপনি। চলেন, আমার বাসায় চলেন। ও, বাসায় নিয়ে গিয়ে রেপ করবেন? এখানে রেপ করতে ভয় পাচ্ছেন? প্লিজ আমাকে রেপ করার পরে মেরে ফেলেন। মেয়েটির এমন কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে মেয়েটির দিকে ঝুঁকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেই। পৃথিবীর সব ছেলে দেহের পাগল না, সব ছেলে টাকার পাগল না, সব ছেলে লালসার পাগল না, বুঝলেন? আপনি ভুল মানুষকে ভালোবেসেছেন আর এর প্রতিদান আপনি দিয়েছেন। আর সব ছেলেকে তার মতো মনে করবেন, সেটা হবে আপনার জীবনের বড় একটা বোকামি। মেয়েটি আমার কথা শুনে মাটির দিকে তাকিয়ে কান্না করছে। তখন আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগি, আমার বাসায় মা বাবা সবাই থাকে, তো ওইখানে কিছুদিন থেকে আপনি আপনার বাসায় চলে যাবেন। দেখবেন উল্টো আপনার বাবা মা আপনাকে ভালোবাসবে, আদর করবে, আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে দিবে। মেয়েটা কিছু একটা ভেবে আমার দিকে তাকিয়ে বলতে লাগে। আচ্ছা চলুন। তারপর দুইজন রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা হই। রিকশায় মেয়েটির কাছ থেকে অনেক দূরত্ব বজায় রেখে বসে আছি। তা দেখে কেমন যেন মেয়েটি মুচকি মুচকি হাসছে। আমি মেয়েটির হাসার মানে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মেয়েটি আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? আমি আর আমার বাবা মা, আমরা তিনজনই। তারপর গাড়ি চলছে তার আপন গতিতে। এই দেখেন, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম স্বাধীন শেখ, বাংলাদেশে পড়াশোনা শেষ বললেই চলে। তারপরেও অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরি হচ্ছে না। বোধহয় চাকরি আমার কপালে নাই। এই দুনিয়াতে শুধুমাত্র আমার মা বাবাই আছে, তাছাড়া আমার কোনো ভাই বোন নেই, যা আপনারা আগেই জানতে পারছেন। আমার বাবার বাজারে একটা মুদির দোকান আছে, এটা দিয়ে আমাদের সংসার চলে। প্রায় 3 বছর ধরে চাকরি করছি, কিন্তু হচ্ছে না। মামা খালু না থাকলে চাকরি হয় না। আমার বাবার সাফ সাফ কথা, তোকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। যদি নিজের যোগ্যতায় চাকরি পাস তাহলে ভালো, না হয় তোকে চাকরি করতে হবে না। সারা জীবন আমি তোকে কামাই করে খাওয়াবো। আপনাদের পরিচয় দিতে দিতে গাড়ি এসে বাসার সামনে দাঁড় হয়। তারপর গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে তার ভাড়া দিয়ে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজায়। একটু পর মা এসে দরজা খুলে দেয়। আমার সঙ্গে মেয়েটিকে দেখে মা তো আমার দিকে রাগে চোখে নিক্ষেপ করে তাকিয়ে আছে। কঠোর গলায় আমাকে উদ্দেশ্য করে মা বলতে লাগে, কে মেয়েটি আর কই থেকে ধরে আনলি? আরে মা, কি যে বলো না বলো, বাসার ভিতরে চলো, তারপর সবগুলো কথা খুলে বলছি। না, বাসার ভিতরে ঢুকতে পারবি না, যা বলার এখানেই বলবি। আর কাজ কাম করিস না, বিয়ে করে নিয়ে আসলি। আমি মায়ের কথা শুনে মেয়েটির দিকে তাকিয়ে দেখি আহাম্মকের মতো আমার দিকে তাকিয়ে আছে।
তখনই মাকে উদ্দেশ্য করে বলতে শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত বলি। মাও বুঝতে পেরে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, কিছু মনে করো না, আমি উল্টো পাল্টা ভেবে ফেলেছি। আসো মা, ভিতরে আসো। তারপর মা মেয়েটিকে নিয়ে, এই দেখেন কি মেয়েটি মেয়েটি বলছি, সেই কখন থেকে। তার নাম তো বললো কি যেন, ও হ্যাঁ পপি। পপিকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে আমাকে সে মন ভ্রুক্ষেপে জানাই। আমিও মার পিছু পিছু ভিতরে প্রবেশ করি। রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে বসার রুমে এসে দেখি পপি আর মা বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে মা বলে, বস বস, তুইও বস আমাদের সঙ্গে আড্ডাতে। মার এমন কথা শুনে আমি তো অবাক। এর আগে যখন ইন্টারভিউ দিয়ে এসেছি, মা আগে সর্বপ্রথম আমার ইন্টারভিউয়ের কথা জিজ্ঞেস করত, আর আজ দেখো মেয়েটিকে নিয়ে পড়ে আছে। তখন আমি মাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আচ্ছা মা, আমি আগে ইন্টারভিউ দিয়ে আসলে তুমি বলতে বাবা ইন্টারভিউ কেমন হয়েছে, আর আজকে কিনা তুমি কিছু জিজ্ঞেস করলা না। মা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগে, জানি রে বাবা, তোর চাকরিটা হয়নি, এই তো বলবি তোর দ্বারা চাকরি বাকরি সম্ভব না। যা বাজারে গিয়ে তোর বাবার সঙ্গে দোকানদারি কর। মার এমন কথা শুনে আমি তো আহাম্মক বনে গেলাম। মেয়েটির সামনে আমাকে এভাবে অপমান করলো, সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাসা থেকে বাহিরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় দেখা হয় আমার ছোটবেলার বন্ধুর সাথে। ছোটবেলার বন্ধু বললাম কেন? তাহলে শুনেন। সে ছোটবেলা থেকে এর সাথে বন্ধুত্ব, এখন পর্যন্ত কোনো একটা বিষয় নিয়ে ওর সাথে ঝগড়া হয়নি, কিন্তু আজ হবে। কেন জানেন? আমার খালাতো বোনের সাথে প্রেম করে 2 বছর ধরে, আমাকে জানায়নি। কালকে আমার খালাতো বোন আমাকে ফোন করে বলল, আর না হলে আমি জানতেই পারতাম না। পেছন থেকে ওকে গিয়ে ডাক দেই, মুস্তাকিম। মুস্তাকিম আমার দিকে তাকাই, কি রে শারমিনের ফোন রিসিভ করিস না কেন তুই? কে শারমিন? আর কার ফোন রিসিভ করি না করি বুঝতে পারছি না, কি বলছিস তুই? দৌড়ে ওর কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলি, নেকা সাজা হচ্ছে তাই না? তোরা রিলেশন করিস আমাকে বললেই হতো। তোরা বলে 2 বছর ধরে রিলেশন করিস, এ পর্যন্ত আমাকে একবারও জানানোর কথা প্রয়োজন মনে করলি না? আমি কি তোদের রিলেশন কাটা হয়ে দাঁড়াতাম বল? উল্টো তোদের অনেকভাবে সাহায্য করতে পারতাম। খালার বাড়ি কত যায় আমি একা, প্রয়োজন হলে তোকে নিয়ে যেতাম, তুই দেখা করতে পারতি। আর কেমনে কি মামা, ওর সঙ্গে তো আমি তোকে পরিচয় করায় দেই নাই। কিভাবে তোরা রিলেশনে গেলি বলতো? আমার কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগে আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোর ফ্রেন্ড লিস্টে যে মেয়েগুলো ছিল না, আমি প্রত্যেকটা মেয়েকেই রিকোয়েস্ট পাঠাই, কিন্তু কেউ তেমন একটা পাত্তা দিত না। কিন্তু তোর খালাতো বোন আছে না শারমিন, ও দেখে আমাকে উল্টো নক দেয়, আমাকে হাই হ্যালো এভাবেই চলতে থাকে। কিছু কথাবার্তা হঠাৎ করে আমাকে প্রপোজ করে, তারপরেও অ্যাকসেপ্ট করেনি। সেই থেকে আমাদের রিলেশন। আর তুই জানতে পারলে কি করে? আমি তো ওকে বলেছিলাম কখনোই তোকে জানাবো না। আরে তুই যে ওর সাথে 2 দিন ধরে কথা বলিস না, তাই আমাকে ফোন করছিল। হঠাৎ করে তোর সম্পর্কে জানতে চাই কেন, সেই কথাটি জিজ্ঞেস করতে আমাকে সব কথা খুলে বলে। আচ্ছা, এই ব্যাপার। রে, আর ওর সঙ্গে কথা বলিস না কেন? কি হয়েছে? আমাকে সেই বিষয়ে কিছুই বলেনি। তুই কি বাজারের দিকে যাচ্ছিস? চল, আমিও যাব। আমি বাজারে যাচ্ছি, বাবার দোকানে বসি, বাবা বাসায় এসে খাবার খাবে। তাহলে চলো, হাঁটতে হাঁটতে বলি। তারপর আমি আর মোস্তাকিম বাজারের দিকে অগ্রসর হলাম। হঠাৎ করে মোস্তাকিম আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোর খালাতো বোন শারমিনের ফেসবুক আইডি আমার সঙ্গে ছিল। কিছুদিন হলো একটা ছেলের সঙ্গে খুব কথা বলে। ওর সম্পর্কে জানতে গেলে ও বলেছিল যে ও নাকি কোনো এক বন্ধু হয়। ওর কথাবার্তার স্টাইল দেখে আমি অনেক সন্দেহ হয়, তারপর থেকেই ওর সঙ্গে কথা বলি না। এই একটা বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিস? এই জন্যই তো আজ পর্যন্ত প্রেম করিনি, পুরো সিঙ্গেল আছি, অনেক ভালো আছি। তোকে দেখে কেমন যেন আপসেট মনে হচ্ছে। আর বাজারে গিয়ে ওর সঙ্গে কথা বলবি আর সব ঠিক করে নিবি। কথাটি বলতে বলতে আমি আর মুস্তাকিম বাজারে চলে আসি। তারপর দোকানে যেতেই বাবা আমাকে দেখে বলতে লাগে, কিরে বাবা, আজ তোর ইন্টারভিউ কেমন হলো? প্রত্যেকবার যা হয়, মামা কালো আর টাকা না থাকলে কখনোই চাকরি হবে না। আচ্ছা, তুই একটু দোকানে বয়, আমি বাসায় গিয়ে খাবার খেয়ে আসি। আচ্ছা বাবা, তুমি যাও, আমি দোকানে বসছি। তারপর গিয়ে দোকানে বসি। আর অন্যদিকে মুস্তাকিম তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগে।
আর আমি ওর দিকে তাকিয়ে ভাবছি, এই পেয়ারা জিনিসটা কেন যে আমার জীবনে আসলো না, নাকি আজীবনেও আসবে না। অনেকক্ষণ ধরে দোকানে থাকার পরেও বাবা আসার কোনো নামগন্ধ নাই। অন্যদিকে তো মুস্তাকিম তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, কিন্তু আমি কি করব? কোনো কিছুই বুঝতে পারছি না। এভাবেই কেটে যায় বেলাটা। বিকালের দিকে দোকান বন্ধ করে বাসায় চলে আসি। আমি বাসায় এসে সোজা আমার রুমে চলে যাই। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বাবা নেই। তখন মাকে উদ্দেশ্য করে বলি, মা, বাবা কোথায় গেছে? সেই যে দোকানে আমাকে রেখে এসেছিল, আর যায়নি। শরীর খারাপ? না রে বাবা, তোর সঙ্গে যে মেয়েটি এসেছিল না, সেই মেয়েটিকে তো তোর বাবা ওর পরিচয় বলতে বললেই তোর বাবা মেয়েটির পুরো বাবা মাকেই চিনে ফেলে। তারপর তাদের বাসায় দিতে গেছে। ও আচ্ছা, এই জন্যই দোকানে যাইনি। তারপর আমি সেখান থেকে রুমে এসে গেমস খেলতে লাগি। রুমের বাইরে এসে দেখি বাবা মা বসে কথা বলছে। আমিও তাদের সামনে বসে বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগি, বাবা, তুমি এই মেয়েটার ফ্যামিলি সম্পর্কে জানো কিভাবে? আমার কথা শুনে বাবা কেমন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আর এই দুনিয়াতে কেউ নেই, মা বাবা ছিল, তাও অনেক আগে মারা গেছে। আমার এক বন্ধুর মেয়ে, আমার বন্ধু নাম বলতে আমি চিনতে পারি, আর তাকে সেখানে রাখতে গিয়েছিলাম। ও আচ্ছা। তোকে আচ্ছা আচ্ছা বলতে হবে না, চল খেয়ে নে। আচ্ছা, মেয়েটি দেখতে কিন্তু অনেক কিউট ছিল। কোন শালা যে মেয়েটির সাথে চিট করছে আল্লাহই জানে। তারপর আমি আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ব্রাশ হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ব্রাশ করতেছি। বাহিরে তাকিয়ে দেখি মুস্তাকিম আমার দিকে দৌড়ে আসতেছে। মুস্তাকিম আমার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগে। আমি মুস্তাকিমকে উদ্দেশ্য করে বলতে লাগি, কিরে, কি হয়েছে তোর? এমন হাঁপাইতেছিস কেন? আর এত সকালে মুখ এমন পেঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? আমার কথা শুনে মুস্তাকিম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এসেছে কি তোর কাছে সাদে? কালকে তোর খালাতো বোন রে নাকি বিয়ে ঠিক হয়েছে? কোথাকার এক ছেলের কাছে আমার কাছে ফোন দিয়ে রাত ভর কান্নাকাটি করেছে। কি করব মাথায় কিছুই খেলছে না, তাই দৌড়ে তোর কাছে চলে এসেছি। কিছু বুদ্ধি, কোনো জব করি না যে ওকে পালিয়ে নিয়ে বিয়ে করব। আমি মুস্তাকিমের কথা শুনে অবাক হয়ে যাই, কারণ অনেক দিন ধরে এরা দুজন দুজনকে ভালোবাসে। এখন যদি ওদের দুজনের বিয়ে না হয় তাহলে দুজনেই হতাশ হয়ে পড়বে। আমি কিছু একটা ভেবে মুস্তাকিমকে উদ্দেশ্য করে বলতে লাগি, শোন, তুই এখন সোজা তোর বাসায় যাবি আর তোর মোটরসাইকেলটা নিয়ে বের হবি। এদিকে আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি। ফাইজলামি করার সময় আছে? এমন সেনসিটিভ বিষয় নিয়ে ফাইজলামি করিস না প্লিজ। ফাইজলামি করছি না, তোর মোটরসাইকেলটা বের কর, তারপর না হয় আমি তোকে সব কিছু খুলে বলছি। তারপর আমি বাসায় চলে আসি আর মুস্তাকিম চলে যায় মোটরসাইকেল আনতে। তারপর আমি ফ্রেশ হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকি। একটু পর মুস্তাকিম আমার সামনে এসে মোটরসাইকেলটা দাঁড় করায়। আমি মোটরসাইকেলে উঠে স্টার্ট দিয়ে যেতে থাকি খালার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে বসে থেকে মুস্তাকিমকে শুরু থেকে শেষ পর্যন্ত বুদ্ধি পরামর্শ দিই। 3 ঘন্টা পর আমার খালার বাড়ির সামনে গাড়ি এসে দাঁড় করাই। গাড়ি থেকে আমি আর মুস্তাকিম নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাই। একটু পর শারমিন এসে দরজা খুলে দেয়। শারমিন তো আমাকে আর মুস্তাকিমকে দেখে অবাক হয়ে যায়। এক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তাদের সামনে গিয়ে আমি তুড়ি বাজাতেই দুজনের যেন জ্ঞান ফিরে আসে। আমি শারমিনকে আর মুস্তাকিমকে উদ্দেশ্য করে বলতে লাগি, কিরে, এইখানে কি বাসরটা সেরে নিবি না বিয়ে পর্যন্ত অপেক্ষা করবি? আমার কথা শুনে মুস্তাকিম একটু লজ্জা পায়, কিন্তু শারমিন বড় বড় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিরে, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তোদের বিয়ের কথা পাকা করতে আসছি, আর আজকে তো কারোর অফিস নাই, তাই না? সবাই তো মনে হয় বাসায় আছে। শারমিন মাথা নিচু করে হ্যাঁ বোঝায়। অন্যদিকে খালামণি কিচেনে রান্না করছিল। কে আসছে এটা দেখার জন্য বাহিরে এসে দেখে আমি আর মুস্তাকিম বাহিরে দাঁড়িয়ে আছি। তারপর আমার সামনে এসে খালামণি বলে, কি রে বাবা সাথী, তোকে তো আর দেখাই যায় না আগের মতো। খালার বাড়িতে আসিস না, আজ হঠাৎ এতদিন পর কি মনে করে খালার বাড়িতে আসলি? কতদিন হলো তোমার হাতের রান্না খাই না, তাই আসলাম তোমার হাতের রান্না খেতে। আর কিছু কথা আছে তোমাদের সাথে। যা তোরা বসার রুমে গিয়ে বল, দেখ তোর খালি গিয়ে খবর দেখছে। আর শারমিন, আয়, রান্নাটা করাই শেষ। তারপর আমি আর মুস্তাকিম গিয়ে খালুর সামনে বসি। খালুর সামনে বসতে খালু আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে,
তা বাবা, হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে আসলা? তোমরা তো বড়লোক হয়ে গেছো বাবা, আগের মতো আসো না। তোমার মা বাবা কেমন আছে? খালু, মা বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা প্রয়োজনে তোমার কাছে আসছি। এই দেখেন, আপনাদেরকে তো আমার খালুর পরিচয়টাই দেওয়া হলো না। আমার খালুর এই শহরে 3টা তুলোর ফ্যাক্টরি আছে। আমার মা বাবাকে খালু একবার অপমান করেছিল, তারপর থেকে আমি প্রায় 5 বছর পর আসলাম, তাই তারা এমন করছে আমার সঙ্গে। হ্যাঁ বলো, কি প্রয়োজন? আর তোমার সঙ্গে এই ছেলেটাকে? হঠাৎ খালুর কথায় ঘোর ভাঙে আমার। ও, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মুস্তাকিম। অনেক ভালো ছেলে, গ্রাজুয়েট কমপ্লিট করেছে, আমার মতো চাকরি করছে কিন্তু চাকরি পাচ্ছে না। ও আচ্ছা। তারপর আমি খালু মুস্তাকিম আড্ডা দিতে লাগি। একটু পর শারমিন এসে আমাদের উদ্দেশ্য করে বলতে লাগে। ভাইয়া আর আব্বু খেতে আসো, মা খাবার রেডি করেছে। তারপর আমরা খাবার টেবিলে এসে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই এসে ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে লাগি। একটু পর খালু আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে। এসেছো, ভালো করেছো। 2-1 দিন পর তোমাদের কাছে যেতাম। শারমিনের বিয়ে ঠিক করেছি, সামনের মাসে 3 তারিখে ওদের বিয়ের ডেট। আপার ভাইয়ার কাছে ক্ষমা চাইবো, তার জন্য যেতে চাইছিলাম আমি। না বুঝে তোমাদের সঙ্গে অনেক বড় অন্যায় ব্যবহার করে ফেলেছি। না, বাবা মা তেমন কিছু মনে করেনি, প্রায় আপনাদের কথা বলতো। তা বাবা, বললে কি যেন এক প্রয়োজনে আমাদের এখানে এসেছো, বলো। আসলে খালু, কি করে যে বলি আপনাকে, আমার বলতেও কেমন যেন লাগছে, তারপরও বলতে হবে। আজ না বলে একসাথে 2টো জীবন শেষ হয়ে যাবে। না বাবা, নির্দ্বিধায় বলো। আসলে খালু, আপনার মেয়ে অর্থাৎ শারমিন আর আমার বন্ধু মোস্তাকিম দুজনকে অনেক দিন ধরে ভালোবাসে, কিন্তু আপনাকে বলার সাহস পাইনি কখনো। তাই রাতে ফোন করে কান্নাকাটি করছিল, তাই আমি সকাল সকাল চলে এসেছি আপনাকে কথাটা বলার জন্য। এখন আপনি কি বলবেন তা জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, একসঙ্গে 2টি জীবন নষ্ট হবে এই বিয়েটা যদি আপনি দেন। মাটির দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলি আমি। তারপর তাদের দিকে তাকিয়ে দেখি খালু আর খালা নিজেদের ভিতর কথা বলছে। হঠাৎ খালু গম্ভীর কণ্ঠে শারমিনকে উদ্দেশ্য করে বলতে লাগে। স্বাধীন যা বললো কথাগুলো কি সত্যি? হ্যাঁ বাবা, স্বাধীন ভাই যে কথাগুলো বলেছে সবগুলোই সত্যি। তো তুই আগে আমাকে কেন বলিসনি? আমি কি তোর কথা শুনতাম না? আমি কি তোর ভালো চাই না? মেয়ে ভালো থাকুক, এটাই আমি চাই। তুই যদি ওই ছেলেটির কাছে ভালো থাকিস, তাহলে আমরা ভালো থাকবো। তা বাবা, তুমি কি করো? এইদিকে মুস্তাকিমও গুটিসুটি মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ খালুর প্রশ্ন শুনে নিচের দিক থেকে দৃষ্টি সরিয়ে মুস্তাকিম বলে। না মানে আঙ্কেল, স্বাধীনতা তো বললোই, এখন আমি বেকার, চাকরি খুঁজছি। এখনো কি আঙ্কেল বলবে? তোমার মা বাবাকে ফোন করে আসতে বলো এখনই। তোমাদের বিয়ের তারিখটা আজকে ফাইনাল করব। খালুর মুখ থেকে এমন কথা শুনে সবাই হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর মুস্তাকিম বাহিরে গিয়ে তার বাবা মাকে ফোন করে আসতে বলে। তারপর সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে লাগি। বিকালের দিকে মুস্তাকিমের বাবা মা আসে। তারপর তারা বিয়ে নিয়ে আলোচনা করতে লাগে। খালুর কথা শুনে সবাই হা করে হাসতে লাগে। তখনই মুস্তাকিমের বাবা খালুকে বলে। আমরা আর কি করব বলেন বিআই সাহেবা, ছেলেরা একদম এগিয়ে এসেছে। নিজেদের পছন্দ নিজেরাই করে রাখতে বলতে ভয় পায় না, নিজেদের পছন্দ নিজেরাই করে রাখে বলতে ভয় পায়, এটাকে ছেলে বলেন? আপনার বিয়ান সাহেবকে দেখুন, ক্লাস 3 থেকে রিলেশন করতাম। একদিন বাবাকে বলি, পরে বাবা বিয়ে দেয় না, পরে দুজনে পালিয়ে বিয়ে করি। হ্যাঁ ঠিকই বলেছেন। ফার্স্ট কার কাছে পেলেন? অনেকটাই ফাস্ট হয়ে গেছে, বাট বাবা মার কাছে এসে তাদের বিয়ের কথা বলতে পারেন। হঠাৎ করে যেন বিয়েটা ফাইনাল করতে এসেছি, কিছুদিন সময় লাগবে। সামনের মাসে 3 তারিখে যেহেতু আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ের কথা ছিল, তো বোধহয় আপনার সেই সভাতে অনেক কাম এগিয়ে গেছে। আমি চাচ্ছিলাম সামনের মাসে 3 তারিখ, তাই বেটার হবে। আমি এ কদিনে এই অনেকে দাওয়াত দিয়ে ফেলেছি 3 তারিখে, তাহলে 3 তারিখ বিয়েটাই হবে। তারপরে তারা সবাই মিলে আড্ডা দিতে লাগে। অন্যদিকে আমি মুস্তাকিম আর শারমিন ছাদে চলে আসি। আমি মুস্তাকিমকে উদ্দেশ্য করে বলতে লাগি, কিরে, রুমের ভিতরে তো খুব চোখাচোখি করলে দেখলাম, তাই এখানে নিয়ে আসলাম। তুই এবার এক কোনায় গিয়ে আলাপ কর। আর আমি কি করব? জীবনে তো একটাও প্রেম করি নাই যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। তোরা কথা বল, আমি গেমস খেলি, এটাই আমার লাভ, আর গেমেই আমার ভালোবাসা।